এই সেশনে এবার আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। থার্ড সেমিস্টার আমরা অলরেডি কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী জেনে গেছি যে থার্ড সেমিস্টার পুরোটাই এমসিকিউ হবে। 35 কোশ্চেন্স থাকবে, এখানে কিন্তু কোনো ইন্টারনাল অপশনের জায়গা নেই। ফলে যতগুলো প্রশ্ন থাকবে ঠিক ততগুলো প্রশ্নের উত্তর ওয়েমার শিটে করতে হবে এবং সেই ওয়েমার স্ক্যান হবে। ওয়েমার ফিল আপ করার বিভিন্ন পদ্ধতি আমরা আশা করি এতদিনে শিখে গেছি, কারণ আমাদের 11-এর ফার্স্ট সেমিস্টারও ওয়েমারে হয়েছিল। সবার প্রথম কিছু জিনিস জেনে রাখা দরকার। এমসিকিউ কিন্তু বিভিন্ন রকমের হয়। এমসিকিউ মানে খুব ইজি, আমি করে দেবো, সেটা তখনই সম্ভব যখন আমার পুরো বিষয়টা সম্বন্ধে সম্যক ধারণা আছে। এই স্লাইডটি থেকে আমরা 4টি ভিডিও আপলোড করেছি। সেই 4টি ভিডিও যদি মন দিয়ে দেখা হয় এবং লিখে নেওয়া হয়, তাকে যদি ভালো করে অধ্যয়ন করা হয়, আমি আশা রাখবো যে আমরা যতগুলো স্লাইড এখানে অ্যানালিসিস করব তার প্রত্যেক কটাই আমরা বলতে পারবো। এখন বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন হয়। কিছু কোশ্চেন সরাসরি তোমাকে জিজ্ঞেস করবে, স্ট্রেট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, যে কোশ্চেনের উত্তর হয় হ্যাঁ নাতে আছে বা একদম সহজ কিছু উত্তর আছে, সেই উত্তর আমরা দিয়ে দেবো। প্রথম স্লাইডটিতে যেমন আমরা বলছি পরাগনালীর প্রান্তে অবস্থিত দুটি নিউক্লিয়াস হলো। তাহলে পরাগনালীর প্রান্তে কি কি নিউক্লিয়াস থাকে? এখন সেটি ডিম্বাণু হতে পারে, শুক্রাণু হতে পারে, জনন নিউক্লিয়াস গর্ভমুণ্ড হতে পারে, নালিকা নিউক্লিয়াস শুক্রাণু হতে পারে। এখন আমরা এই যে যতগুলো পয়েন্ট দিয়েছি এর মধ্যে কিন্তু অধিকাংশ পয়েন্ট, বিশেষ করে শুক্রাণু ডিম্বাণু জনন নিউক্লিয়াস গর্ভমুণ্ড, এই পয়েন্টগুলো এমনিতেই দুটো পয়েন্ট এখানে ডিসকার্ডেড, এই দুটো হবে না আমরা বুঝি। তাহলে রয়ে গেল পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2। এই দুটো পয়েন্টের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমাদের বুঝতে হবে, আমাদের প্রশ্ন করা হচ্ছে যে আমরা পরাগনালীর প্রান্তে অবস্থিত দুটি নিউক্লিয়াস, শুক্রাণু একটা কোষ, তাহলে আমাদের এখানে অপশন কি হবে? আমাদের এখানে উত্তর হবে নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস। আমরা যদি নালিকা নিউক্লিয়াস আর শুক্রাণু করতাম, উত্তরটি ভুল হতো। কেন ভুল হতো? কারণ পরাগনালীর প্রান্তে অবস্থিত দুটি নিউক্লিয়াসের নাম বড় বলেছে, দুটি কিন্তু কোষের নাম বলেনি, অথবা একটি কোষ একটি নিউক্লিয়াসের নাম বলেনি। সিম্পল টাইপ কোশ্চেন, কিন্তু এমন কিছু শব্দ লেখা আছে, সেই শব্দগুলো যদি ঠান্ডা মাথায় না ভাবা হয় তাহলে কিন্তু উত্তর করা যাবে না। নেক্সট, এর পরের কোশ্চেন, আমি অটোগামী গেটানোগামী এই টপিকগুলো পড়ানোর সময় বারবার বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনোভাবে কোশ্চেন আসতে পারে। আমরা কোশ্চেন দেখি, নিম্নের কোনটি অটোগামীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ কিন্তু পরাগযোগের বাহকের প্রয়োজন? এখন আমরা যখন এমসিকিউ পড়বো, এমসিকিউ পড়ার নিয়ম হচ্ছে যে বাকি যে 4টে অপশন, 4টে তোমার টোটাল অপশন দিয়েছে, তার মধ্যে হয়তো একটা অপশন ঠিক, বাকি 3টে অপশন হয় কাছাকাছি, না হলে কোনো অপশন ব্লাইন্ডলি ভুল। তাহলে আমরা কি করে পড়বো এমসিকিউ? বাকি 3টে অপশনের রিলেটেড ইনফরমেশন আমরা একটু জেনে রাখবো, কারণ কোন কোশ্চেন কিভাবে আসবে আমরা কেউ জানি না। এখানে প্রত্যেকটা টার্ম আমরা পড়েছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে একটা অ্যাবসার্ট টার্ম দিয়ে দিল, যে টার্মটা কোনো মানেই নেই, খুব রেয়ার কেস সেগুলো। তাহলে বলা হচ্ছে অটোগ্যামি। অটোগ্যামি মানে আমরা পড়েছিলাম একই ফুলে পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হবে, সাধারণত তার জন্য বাহক লাগে না। কিন্তু যদি একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগ যোগ করাতে হয়, সেই ক্ষেত্রে সাধারণত বাহক লাগে। এইটিকে আমরা বলেছিলাম গেটেনোগ্যামি। এখন এই গেটেনোগ্যামির ক্ষেত্রে এটা বেসিক্যালি কি? বেসিক্যালি এটা স্বপরাগ যোগ, কিন্তু এর জন্য বাহক লাগছে।
তাহলে জেনেটিক্যালি আমি কি বলেছিলাম, জেনেটিক্যালি অটোগামী গেটারোগামী দুটোই কিন্তু স্বপরাজ্য। কিন্তু আমরা যদি ফাংশনাল বা ইকোলজিক্যাল আসপেক্টে ভাবি, তাহলে কিন্তু গেটারোগামী ইতর পরাজ্য। কি রেসপেক্টে? ফাংশনাল অর্থাৎ কার্যগত বা ইকোলজিক্যালি একটা বাহক লাগছে। কিন্তু জেনেটিক্যালি কি মেন, আমরা যে কোনো জিনিসের সাদৃশ্য করি জেনেটিক্যালি। তো জেনেটিক্যালি সেটা তো অটোগামীর সঙ্গে সাদৃশ্য করি। ডিফারেন্সটা শুধু বাহকে, গেটারোগামীর জন্য বাহক লাগে। ক্লিস্টোগামী মানে আমরা জানি, পড়েছি, চ্যাসবোগামী, ক্লিস্টোগামী। ক্লিস্টোগামী কি? ফুল সবসময় বন্ধ থাকে প্রায়। চ্যাসবোগামীতে ফুল প্রস্ফুটিত অবস্থায় বেশিরভাগ সময় দেখা যায়। অ্যাপোগামী, জায়গাটা অটোগামী। যদি অ্যাপোগামী, অ্যাপোস্পোরি আমরা পড়েছি। জেনোগামী ক্রস পলিনেশনের বা ইতর পরাগযোগের একটা পার্ট, সেটিও পড়েছি। তাহলে আমরা প্রত্যেকটা টার্ম কিন্তু জানি। এমসিকিউ আমি এখানে 21টি স্লাইড দেখাবো, কিন্তু 21টি স্লাইডের থেকে তো কোশ্চেন আসবে না। এই ধরনের প্রশ্ন আমাদের তৈরি করতে হবে। তৈরি করতে গেলে এর রিলেটেড যে আমাকে দেখতে হবে, আমি যখনই কোনো একটা এমসিকিউ করব, তার কারেক্ট অপশনটা আমি জানি। বাকি তিনটে কি আমি তার সম্বন্ধে আমি ছোট ছোট করে জানি? বিশদ জানতে হবে না, ছোট ছোট করে জানা। জেনোগামিটা কি, কোথায় হয়? অ্যাপোগামি কি, কোথায় হয়? ক্লিস্টোগামি কি, কোথায় হয়? এই কনসেপ্টটা কি আমার আছে? এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা অলরেডি অধ্যয়ন করেছি। স্লাইডগুলো ভালো করে দেখলেই জানা যাবে। নেক্সট স্লাইড। নিম্নের কোন বিবৃতিটি সত্য? স্পোরোজেনাস টিস্যু রেণু ধারণ কলা হ্যাপ্লয়েড প্রকৃতির। পরাগরেণুর বহিস্থ স্তরকে ইনটাইন বলা হয়। ট্যাপেটাইম বর্ধিষ্ণু পরাগরেণুকে পুষ্টি প্রদান করে। এন্ডোথিসিয়াম থেকে পরাগরেণুর সৃষ্টি হয়। তো বোঝাই যাচ্ছে রেণু ধারণ করা কখনোই হ্যাপ্লয়েড না, ডিপ্লয়েড প্রকৃতির। পরাগরেণুর বহিস্থ শক্ত স্তরকে আমরা এক্সাইন বলি। এন্ডোথিসিয়াম থেকে পরাগরেণুর সৃষ্টি হয় না, পরাগরেণু মাতৃকোষ থেকে পরাগরেণুর সৃষ্টি হয়। কিন্তু ট্যাপেটাম বর্ধিষ্ণু পরাগরেণুকে পুষ্টি প্রদান করে। তাহলে এইখানে উত্তরটি হবে কিন্তু ট্যাপেটাম বর্ধিষ্ণু পরাগরেণুকে পুষ্টি প্রদান করে। কিন্তু আমরা শিখলাম কিভাবে? আমরা বাকি তিনটে পয়েন্ট কেন হলো না, বা তার রিলেটেড কিছু জিনিস আমরা জানবো। যেমন আমরা যখন এখানে জানবো যে পরাগরেণুর বহিঃস্তরকে ইনটাইন বলে না এক্সাইন বলে, তাহলে এক্সাইন রিলেটেড আমরা কি কি জানবো? এক্সাইনটা কেমন, তাতে কি অর্নামেন্টালাইজেশন আছে, মানে অলঙ্করণ আছে? থাকলে কেন? তাহলে স্পোরোবুলিন জানবো। স্পোরোবুলিনটা কি? একটা ক্যারোটিনয়েড জাতীয় পদার্থ, ফ্যাট জাতীয় পদার্থ, যেটি ক্যারোটিনয়েডের জারণের ফলে তৈরি হয়। আচ্ছা, এটা সবচেয়ে শক্ত, সেই জন্য পরাগরেণু জীবাশ্মে সঞ্চিত থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় এক্সাইনের এই স্পোরোবুলিন থাকে না, বা থাকলেও খুব কম, পাতলা স্তর। সেইগুলোই হচ্ছে জাম্পোর বা রেণুরন্ধ্র, সেখান থেকে ইনটাইন পরাগ নালী হিসাবে বেরিয়ে আসে। তাহলে ইনটাইন স্তরটা পাতলা, কি দিয়ে তৈরি? পেট্রোসেলুলোজ দিয়ে তৈরি। তাহলে দেখো আমরা এই একটা পয়েন্ট থেকে আমরা এই জিনিসগুলো জেনে গেলাম। তাহলে একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হয়ে গেল। এইভাবে পয়েন্ট পড়লে যে কোনো এমসিকিউ সলভ করা যাবে। শুধু একটা এমসিকিউ শিট নিলাম, কয়েকটা এমসিকিউ পড়লাম, আনসার করলাম, পরীক্ষা দিতে বসলাম। পরীক্ষাতে কোন এমসিকিউ আসবে আমরা কেউ জানি না। নেক্সট, অ্যাসারশন রিজনিং। নিট হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা ইভেন সেমিস্টার 3, এই জাতীয় কোশ্চেন আসবেই। অ্যাসারশন রিজনিং এর একটা টেকনিক যেটি আমি বলছি, খুব মন দিয়ে শুনবে। প্রথমেই অন্য সবকিছু ভুলে যাও। স্টেটমেন্ট দুখানা আছে, একটাকে অ্যাসারশন নাম দেওয়া আছে, একটা রিজন নাম দেওয়া আছে। এই দুটো কথা আমরা পরে ভাববো। প্রথমেই আমরা দেখব যে লাইনটা লেখা আছে সেটা ঠিক কি ভুল। প্রথম লাইন, পতঙ্গ ফুলের প্রতি মধুর জন্য আকৃষ্ট হয়। আচ্ছা, পতঙ্গ কি শুধু মধুর জন্য আকৃষ্ট হয়? অনেক কারণে আকৃষ্ট হয়। কিন্তু এই এই লাইনটা কি ঠিক কি ভুল?
পতঙ্গ কি মধুর জন্য আকৃষ্ট হয়, এই কথাটার হ্যাঁ কি ঠিক কি ভুল? অবশ্যই ঠিক, পতঙ্গ মধুর জন্য আকৃষ্ট হয়। এছাড়াও অনেক কারণে আকৃষ্ট হতে পারে, পাপড়ি দম, বৃত্তির কালারের জন্য হতে পারে। কিন্তু বারবার বলছি, অন্য রিজন দেখবো না, আমি দেখবো যে স্টেটমেন্টটা লেখা আছে, যে লাইনটা লেখা আছে সেইটা কি ঠিক। তার সঙ্গে আরো অজস্র জিনিস হতে পারে, কিন্তু ওই লাইনটা ঠিক কি। পতঙ্গ ফুলের প্রতি মধুর জন্য আকৃষ্ট হয়, এই কথাটা ঠিক কি বলে? হ্যাঁ, অবশ্যই ঠিক। তারপরেরটা, এই আকর্ষণের জন্য পতঙ্গ ফুলের কোনো অংশকে নষ্ট করে না, এই লাইনটা ঠিক কি ভুল? তাহলে একটা ফুলে পতঙ্গ এলো, সে ফুলের কোনো অংশকে নষ্ট করে ফেলবে কি করে ফেলবে না, পরাগধানীকে নষ্ট করবে কি করবে না, সে কি আমরা বলতে পারবো? সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই এটা ভুল। তাহলে আমি কি জানলাম? প্রথম লাইনটা ঠিক, সেকেন্ড লাইনটা ভুল। এতদূর আমি প্রথম এইটুকুনি অ্যাসারশন রিজনিং এর মেন কাজ, অন্যভাবে ভাবনার কোনো জায়গা নেই। আমি শুধু ভাববো যে প্রথম যে দুটো লাইন আমাকে দিয়েছে সেই দুটো লাইন ঠিক কি ভুল। তাহলে আমি এখান থেকে জেনে গেলাম যে প্রথম লাইনটা ঠিক, সেকেন্ড লাইনটা ভুল। এবার কিন্তু বারবার বলছি অপশন গুলো পড়বে, বিভিন্ন বইতে বিভিন্ন থাকে। আমরা কি করি, যে একটা মনে করে রেখে দিয়েছি যে একটা পার্টিকুলার প্যাটার্ন, সব বইতে কি লেখা আছে, যে আমিও পড়েছি যে এ আর আর দুটোই ঠিক, আর আর এর সঠিক ব্যাখ্যা। সেকেন্ডটা করেছি এ আর আর দুটোই ঠিক, আর এর সঠিক ব্যাখ্যা নয়। তিনেরটা করেছি এ আর এ সত্য কিন্তু আর মিথ্যে, আর ডি করেছি এ আর উভয় মিথ্যে। এটা একটা স্ট্যান্ডার্ড, এইভাবে দেওয়া। কিন্তু হতেই পারে তোমাকে জাম্বেলটা করে দিল, তুমি অপশনগুলো না পড়েই গোল করে দিলে, সেটা কিন্তু করা যাবে না। এই চাইলেই এই অপশনগুলোকে ঘুরিয়ে দেওয়া যায়। এবার তুমি তো মুখস্থ করে এসছো যে প্রথম লাইনটা এরকম থাকবে, সেকেন্ড লাইনটা এরকম থাকবে, থার্ড লাইনটা এরকম থাকবে, ফোর্থ লাইনটা এরকম থাকবে। একদমই নয় কিন্তু, কোশ্চেন এবং অপশন দুটোই পড়তে হবে। তাহলে এবার দেখা যাক, আমরা যখন আইডেন্টিফাই, আমি প্রথম ফিচার কি বলেছি, আমি দেখবো দুটো যে স্টেটমেন্টটা আছে ঠিক কি ভুল। তো আমি স্টেটমেন্ট হিসাবে দেখেছি প্রথম স্টেটমেন্টটা ঠিক, সেকেন্ড স্টেটমেন্টটা ভুল। তাহলে এ আর বি মানে 1 নম্বর পয়েন্ট সেকেন্ড পয়েন্টের কোনো ভ্যালুই নেই, আমি ওটা কনসিডারই করবো না। থার্ড পয়েন্টে লিখেছি এ সত্য বি মিথ্যে, আর আর মিথ্যে। তাহলে আমার আনসার কি হবে? আমার আনসার হবে অপশন 3। কিন্তু আমি স্টেটমেন্টে যদি প্রথমেই দেখতাম যে প্রথমটাও ভুল, সেকেন্ডটাও ভুল, তাহলে আমি অন্য কিছু দেখতেই যাবো না, আমার অপশন 4 ঠিক। কিন্তু যদি দুটো ঠিক হতো, তখন কিন্তু আমি ভাবতাম যে আর যেটা দিয়েছি সেইটা কি এর জন্য ঠিক। যতক্ষণ না দুটো স্টেটমেন্ট সত্য হলো, আমি ততক্ষণ ভাববো না। অ্যাসারশন রিজনিং এইভাবেই করতে হবে। এরপরে কোশ্চেন, একটি গর্ভপত্রে ডিম্বকের সংখ্যা, অর্থাৎ কার্পেলের ডিম্বকের সংখ্যা 10টি। একটি গর্ভপত্রে ডিম্বকের মধ্যে 10টি ডিম্বাণুকে নিষেকের জন্য সর্বনিম্ন কতগুলো পরাগরেণুর প্রয়োজন। এখানে একটা ছোট্ট করে ট্রিক করে দেওয়া আছে, সর্বনিম্ন কথাটা দেওয়া আছে, সর্বোচ্চ বললে বলা সম্ভব নয়। ডিম্বাণু 10টা আছে, আমরা জানি 10টা ডিম্বাণু, প্রত্যেকটা ডিম্বাণুকে একটা করে শুক্রাণু নিষিক্ত করতে পারে। তাহলে 10টা যদি ডিম্বাণু থাকে, মিনিমাম কটা শুক্রাণু লাগবে? 10টা লাগবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব জটিল কোশ্চেন না, কোশ্চেন পড়লেই পারা যায়। কিন্তু এটাকে যদি উল্টো করে দেওয়া যেত, যে একটি ডিম্বককে নিষিক্ত করতে কটি শুক্রাণু প্রয়োজন, এইরকম যদি কোশ্চেন থাকতো, আমরা বলতে পারতাম না। ওখানে অবশ্যই সর্বনিম্ন কথাটা দিতে হবে, সর্বনিম্ন একটা প্রয়োজন। কিন্তু তৈরি পরাগরেণু, অজস্র দিন পরাগরেণু তৈরি হচ্ছে, এক একটা পরাগরেণু থেকে, এই যে একটা পরাগরেণু মাতৃকোষ থেকে 4টে কার্যকরী পরাগরেণু তৈরি হচ্ছে। এবার তোমাকে যদি বলা হয় যে একটা পরাগরেণু কটি ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম, আর ওখানে সর্বোচ্চ কথাটা লিখে দিল,
একটি পরাগরেণু সর্বোচ্চ কটি ডিম্বাণুকে নিষিক্ত করতে সক্ষম। তাহলে আমরা একটু যদি ভাবি, আমরা কি শিখেছিলাম যে একটা পরাগরেণু থেকে একটা পরাগরেণু যখন তৈরি, তো একটা হচ্ছে না, পরাগরেণু টেট্রাড হিসাবে তৈরি হয় মাইক্রোস্পোরোজেনেসিসের সময়। 4টে কার্যকরী পরাগরেণু তৈরি হয়। কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে একটা ডিম্বাণু তৈরি হয় কার্যকরী, 3টে বিনষ্ট হয়ে যায়। তাহলে যদি একটা পরাগরেণু মাতৃকোষ থেকে 4টে পরাগরেণু তৈরি হয়, তাহলে একটা পরাগরেণু মাতৃকোষ থেকে উৎপন্ন পরাগরেণু সর্বোচ্চ কটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে? 4টি। বারবার বলছি, একটি পরাগরেণু মাতৃকোষ থেকে উৎপন্ন পরাগরেণু সর্বোচ্চ কটা ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে? 4টি। এবার তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যেতে পারে। নেক্সট, ভ্রূণথলি বা ভ্রূণস্থলী এমব্রায়োসাকে উপস্থিত ডিপ্লয়েড কোষ কোনটি? আমরা খুব ভালো করে জানি যে ভ্রূণস্থলীতে প্রথমে 8টা নিউক্লিয়াস তৈরি হয়েছিল, 3টে মাইক্রোপাইলার দিকে চলে যায়, মাইক্রোপাইলার দিকে গিয়ে একটি ডিম্বাণু, 2টো সাইনাইডিস তৈরি করে, যাদেরকে আমরা একসঙ্গে গর্ভযন্ত্র বলেছিলাম। তাহলে এই 3টেকে একত্রে আমরা গর্ভযন্ত্র বলছি, 3টেই হ্যাপ্লয়েড। আর চালাচাল অঞ্চলে অ্যান্টিবোডালস গেছিল বা অ্যান্টিবোডাল কোষ গেছিল, সেইগুলো সব হ্যাপ্লয়েড। বাকি রইল 2টো নিউক্লিয়াস, যাদেরকে আমরা পোলার নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস বলেছি, সেইগুলোও হ্যাপ্লয়েড। সেইগুলো কি হয়েছে, দু প্রান্ত থেকে একটা একটা করে এসে ভ্রূণস্থলীর কেন্দ্রে এসছে। পরবর্তীকালে কি করেছে, ফিউজড হয়েছে, হয়ে ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস তৈরি করেছে। সেখান থেকে যে কোষটা তৈরি হয় তাকে কেন্দ্রীয় কোষ বলা হয়। তাহলে কেন্দ্রীয় কোষটি কি হয়ে গেল, ডিপ্লয়েড হয়ে গেল। এখানে কিন্তু বলা হয়েছে কোন কোষটি ডিপ্লয়েড। ডিম্বাণু একটি কোষ, ডিপ্লয়েড না। সাইনাজিডস কোষ, ডিপ্লয়েড না। অ্যান্টিবোডাল কোষ, ডিপ্লয়েড না। রয়ে গেল কি, কেন্দ্রীয় কোষ, যেটি ডিপ্লয়েড। এখন যদি বলা হয় যে কেন্দ্রীয় কোষের নিউক্লিয়াসটির নাম কি, তাহলে ডেফিনেটিভ নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। নেক্সট, ভুট্টার মুঠি বা টাসলে, এই যে টাসেল আছে, এই টাসেলটা কিসের, কাকে প্রতিনিধিত্ব করে? ভুট্টার টাসেল বেসিক্যালি গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডকে প্রতিনিধিত্ব করে। কি হয়, এই যে উপরে টাসেলটা দেখা যাচ্ছে, এইটা আন্দোলিত হয় যাতে পরাগরেণু ছড়িয়ে পড়তে পারে এবং গর্ভমুণ্ডে প্রতিস্থাপিত হতে পারে। তো ভুট্টার এই যে গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, বেসিক্যালি সেটা কি, এই টাসেলটাই হচ্ছে ভুট্টার গর্ভমুণ্ড বা গর্ভদণ্ড। একটু ঠান্ডা মাথায় যদি আমরা ছবিটাকেও দেখি এবং বাকি যে অপশনগুলো আছে তার মধ্যে রোম বা ট্রাইকোম, এইটাকে কিছুটা ভাবলেও ভাবা যেতে পারে, মানে কেউ কনফিউশন হতে পারে। বাকিতে কনফিউশনের কোনো জায়গা নেই। এবং এখন তো বলেই দেওয়া হলো, কিছু কোশ্চেন এমন থাকবে যেগুলো কিন্তু জানতে হবে। নলেজ বেসড কোশ্চেন থাকবে, কম্পিটেন্সি বেসড কোশ্চেন থাকবে। আমরা স্লাইডে শুধু কেস স্টাডি বেস একটা কোশ্চেন হয়, সেটা আমরা করিনি। এবারে নেক্সট টপিক যখন করব, সেই টপিকে আমরা দেখাবো কেস স্টাডি বেস কোশ্চেন কিরকম হয়। কেস স্টাডি বেস কোশ্চেন যারা অন্যান্য এমসিকিউ টাইপসের কোশ্চেনগুলো আমরা এই স্লাইডেই দেখাবো, যে বিভিন্ন টাইপের কোশ্চেন কিভাবে হতে পারে। নেক্সট হচ্ছে, ডিম্বকের মধ্যে যে প্যারেনকাইমা প্রকৃতির কোষপুঞ্জ নিম্নের কোন অংশ গঠন করে? এগুলো স্ট্রেট টাইপের কোশ্চেন, আমরা পড়েছি, আমরা উত্তর দিতে পারবো। এর উত্তর হচ্ছে নিউসেলাস। বাকিগুলো তো প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত নয়। এখন এখানে কোষপুঞ্জ বলেছে, মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক যেরকম আমরা অ্যাসারশন রিজনিং করেছি, অ্যাসারশন রিজনিং এ একটা এক্সট্রা বার্ডেন থাকে, দুটো যদি সেম হয়, রিজনিংটা অ্যাসারশনের জন্য কি জন্য নয় জানতে হয়। আর এক ধরনের কোশ্চেন হয়, সেটাকে বলে স্টেটমেন্ট টাইপ কোশ্চেন, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, বিবৃতি 1, বিবৃতি 2। এইখানে ওই অ্যাসারশন রিজনিং এর মতনই কিন্তু আমরা ভাববো
অপশনটা কিন্তু অন্যভাবে দেওয়া আছে। বলছে ক্লিস্টোগ্রামাস ফুল সবসময় অটোগ্রামাস। ক্লিস্টোগ্রামাস ফুল কাদের বলেছিলাম? যে ফুল মোস্ট অফ দ্য টাইম কুড়ি অবস্থায় থাকে বা বন্ধ থাকে। তাহলে বন্ধ থাকলে তো অটোগ্রামে হবে, অটোগ্রামে ছাড়া পলিনেশনের অপশন নেই। তাহলে প্রথম বিবৃতিটা ঠিক। ক্লিস্টোগ্রামের প্রধান অসুবিধা হলো এখানে ইতর পরাগযোগের কোনো সম্ভাবনা নেই। এটিও ঠিক, এটিও ঠিক যে দুটো বিবৃতি ঠিক, যে এটি তো ক্লিস্টোগ্রামাস সবসময় বন্ধ থাকে, অটোগ্রামই হবেই, আর অটোগ্রামই একমাত্র উপায় বলে ইতর পরাগযোগের সম্ভাবনা নেই। তাহলে আমরা অপশন কি দিয়েছি, বারবার বলছি অপশন করে নেবে, অপশন কিন্তু জাম্বেল্ট করে দেওয়া যায়। কিছু পরীক্ষাতে কিন্তু অপশন জাম্বেল্ট করে দেওয়া হচ্ছে, যে তুমি যে মাইন্ডসেট নিয়ে পরীক্ষায় ঢুকছো সেই মাইন্ডসেট মিলবে না। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 ভুল, আমরা জানি এটা ভুল। বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 সঠিক, এটাও ভুল। বিবৃতি 1, 2 উভয় সঠিক, এটি আমাদের কাছে কারেক্ট আনসার। তাহলে আমরা অ্যাসারশন রিজনিং আর স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 মধ্যে ডিফারেন্স বুঝলাম। বিবৃতি মানে কোনটা ঠিক কোনটা ভুল তার উপর ফোকাস করা হয়, অ্যাসারশন রিজনিং একটা অ্যাডিশনাল ফোকাস করা হয়। দুটো যদি ঠিক হয় তাহলে রিজনটা কি অ্যাসারশনের জন্য ঠিক, কি রিজনটা অ্যাসারশনের জন্য ভুল। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অ্যাসারশন রিজনিং আর স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 টাইপ কোশ্চেনে। নেক্সট, ডিম্বক গাত্র ডিম্বক বৃন্তের সঙ্গে যুক্ত থাকে কিভাবে? আমরা পড়েছি একদম স্ট্রেট কোশ্চেন, কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে যে ডিম্বকের যে বডির সঙ্গে ডিম্বক বৃন্ত অ্যাটাচড হচ্ছে কোন পয়েন্টের মাধ্যমে? হাইলামের মাধ্যমে। এইগুলো স্ট্রেট কোশ্চেন যেগুলো আমরা পড়েছি। এবার বলা হচ্ছে যে দেখো আর এক ধরনের কোশ্চেন কিরকম হতে পারে, বলছে গুপ্তবীজে উদ্ভিদের নিষিক্ত ভ্রূণস্থলিতে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড এবং ট্রিপ্লয়েড গঠনগুলির ক্রম হলো। ভালো করে দেখতে হবে, এখানে দুটো কোশ্চেন পাঞ্চ করা আছে। প্রথম কথা হচ্ছে তোমাকে জানতে হবে এদের প্লয়েডি স্ট্যাটাস কি, কোনটা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোনটা ট্রিপ্লয়েড। শুধু জানলে হবে না, এটা জানতে হবে যে পরপর পরপর তোমাকে কিন্তু বলতে হবে। মানে আমি জানি যে কোনটা হ্যাপ্লয়েড, কোনটা ডিপ্লয়েড, কোনটা ট্রিপ্লয়েড, আমি এদিক ওদিক করে ফেললাম, তাহলে অপশনটাই ভুল হয়ে যাবে। যেমন দেখা যাক সহকারী কোষ, হ্যাপ্লয়েড জানি। মুখ্য শস্য নিউক্লিয়াস, মুখ্য শস্য নিউক্লিয়াস মানে হচ্ছে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, যাকে আমরা প্রাথমিক শস্য নিউক্লিয়াস বলি। মুখ্য আর প্রাথমিক কথার অর্থ এক, এটা আমরা কি জানি? ট্রিপ্লয়েড, জাইগোট, ডিপ্লয়েড। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী যে ক্রম দেওয়া আছে সেই ক্রমে কিন্তু মিলল না। পরেরটাই যাই, প্রতিবাদ কোষ মানে অ্যান্টিবোডাল সেল, হ্যাপ্লয়েড জানি। সহকারী কোষও হ্যাপ্লয়েড, আর দেখার দরকার নেই, কারণ আমার সেকেন্ড যে শব্দবন্ধ কোশ্চেন আছে সেটা ডিপ্লয়েড। তারপরে যাই সহকারী কোষ, 3 নম্বর পয়েন্টের হ্যাপ্লয়েড আমি জানি, জাইগোট ডিপ্লয়েড জানি, মুখ্য শস্য নিউক্লিয়াস ট্রিপ্লয়েড জানি। 3 নম্বর পয়েন্টটা কিন্তু আমার কোশ্চেনের ক্রম অনুযায়ী লেখা। হ্যাপ্লয়েড কোনটা? সহকারী কোষ। ডিপ্লয়েড কোনটা? জাইগোট। ট্রিপ্লয়েড কোনটা? প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। আমাকে এই ক্রমেই কিন্তু উত্তর বলতে হবে। এটি আরেক ধরনের প্রশ্ন, এইভাবেও প্রশ্ন আসতে পারে। তাহলে বোঝা যাচ্ছে ধীরে ধীরে আমরা এগোচ্ছি কত ভ্যারাইটি টাইপে আমাদের এমসিকিউ হতে পারে। নেক্সট এমসিকিউ চিত্র। আমি আগেও বলেছিলাম যে চিত্র ভালো করে পড়তে হবে, এবিসিডি করে দিতে পারে বলতে পারে, এখানে একটা বক্স করে দিতে পারে, বক্স করে বলতে পারে এবিসিডি, একটা কলম করে দিল, করে বললো এবার জাম্বল আপ করে দিল, এই অংশ, বি এই অংশ, সি এই অংশ, ডি এই অংশ, করে এটাকে আরো জটিল করা যায়। এটা একটু ইজি করে রাখা হয়েছে কারণ প্রথম দিকে আমরা অধ্যয়ন করছি। এরকম আরো কমপ্লেক্স টাইপ আমরা পরবর্তী কালে যখন নেক্সট কোনো চ্যাপ্টার পড়বো তখন আরো কমপ্লেক্স কিছু জিনিস আনবো। মাথায় রাখতে হবে প্রায় 60% মতন কোশ্চেন যদি ইজি বা 50% কোশ্চেনের মতন ইজি কোশ্চেন থাকে, 30% থেকে 40% কোশ্চেন মিডিওকার কোশ্চেন থাকে, এবং 10 to 15% টাফ কোশ্চেন থাকে। সুতরাং ভয় পাওয়ার এমন কিছু নেই যে 35টা কোশ্চেনের মধ্যে আমি কিছুই পারবো না। বহু কোশ্চেন স্ট্রেট থাকবে, স্টেটমেন্ট টাইপ কোশ্চেন যদি 5টা থাকে, দুটো খুব ইজি থাকবে, দুটো খুব মিডিওকার থাকবে, একটা হয়তো টাফ থাকলো।
পারবো না এরকম নয়, কোশ্চেনটা পড়তে হবে। এই কোশ্চেনে দেখো কি করা আছে, চিত্র দেওয়া আছে একটা, বলা হয়েছে চিত্রে প্রদত্ত কোন অংশ থেকে বীজের অঙ্কুরোদ্গমের পরমূল তৈরি হয়। তাহলে এখানে শুধু কে কোন অংশ তুমি জানলে হবে না, তোমাকে এইটাও জানতে হবে তার কাজ কি। দেখো ডি পার্টটা আমাদের মূলাগ্র এবং রুট ক্যাপের রিজিয়নটাকে ডিনোট করছে, কোলিওরাইজা যাকে ঘিরে রাখছে। এখন ঠিক সেরকম স্কুটিলাম আছে, ঠিক সেরকম বীজ পত্রাবকাণ্ড আছে। তোমার আমরা যখন দেখছি ডি না মূলাগ্র এবং র্যাডিক্যাল ডি রিজিয়নটা থাকে, তাহলে এই ডি রিজিয়নটা থেকেই আলটিমেটলি মূল তৈরি হবে। তাহলে আমরা এখান থেকে অপশনটা বের করে নিলাম যে ডি রিজিয়ন থেকে আমার পরবর্তীকালে মূল তৈরি হবে। এই কোশ্চেনে যদি আমার তো কাণ্ড তৈরি হবে, তাহলে অপশন ঘুরে যেত, খাদ্য সঞ্চিত থাকবে, তখন স্কুটেলাম হতো। একটা ছবি দিয়েই অজস্র কোশ্চেন সেট করে দেওয়া যেত পারে। সুতরাং ছবিগুলোকে দেখতে হবে, চিত্রগুলোকে দেখতে হবে, তার পজিশন বুঝতে হবে এবং তার কাজ বুঝতে হবে, তবেই কিন্তু এমসিকিউ আমরা করতে পারবো। নেক্সট এমসিকিউ, ম্যাচিং টাইপ। আমরা এতদিন যে ম্যাচিং করেছি, মাধ্যমিকেও ম্যাচিং করেছি, এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি, এইভাবে ম্যাচিং করেছি। এখন কিন্তু এই ম্যাচিংটা করতে জানা মানে তুমি চারটে কোশ্চেন জানো। অপশনগুলো ভালো করে দেখো, স্তম্ভ মেলাও এবং অপশন চুজ করো। তো এই স্তম্ভটা আমার যদি অপশন চুজ করতে হয়, তাহলে আমাকে এই চারটে স্তম্ভ মানে যেটা দিয়েছে, চারটে কনসেপ্ট সম্বন্ধে আমার ধারণা আছে। এই স্তম্ভ মিলনটাই কোশ্চেন, অর্থাৎ দেওয়া মানেই হচ্ছে যে তোমার কিন্তু টাইম কিল হবে যদি খুব কুইক ভাবতে না পারো, কারণ তোমাকে চারটে প্রশ্নের উত্তর জানতে হবে। পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি মানে বীজিন ফল উৎপাদন, তাহলে একের সঙ্গে তিন। বহু ভ্রূণতা, একই বীজের দুটো ভ্রূণ, তাহলে দুয়ের সঙ্গে দুই। তাহলে আমি প্রথম খুঁজবো একের সঙ্গে তিন কোথায় আছে, একের সঙ্গে তিন কোথায় আছে। তারপর 3 নম্বরে আমাদের একের সঙ্গে তিন অপশন কোথায় আছে, শুধুমাত্র প্রথমটাতেই আছে একের সঙ্গে তিন, বাকিগুলোর কোথাও একের সঙ্গে তিন নেই। এইরকম যদি অপশন পাও, তুমি আর কিছু ভাববেই না, তুমি সেটাই ক্লিক করবে। এই জাতীয় কোশ্চেনের ট্রিক্স বলছি, এরকম হতে পারে তোমাকে অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে। আমি কি বললাম, পার্থেনোকার্পি 1, 3, আমি দেখছি আমার চারটে অপশনের মধ্যে একটা দিয়ে আছে, তাহলে চাইলে ওইটা ছাড়া কোনো অপশন নেই, হয় ওইটা ঠিক, নাহলে কোশ্চেনটাই ভুল। কিন্তু যদি আমি আরো কোশ্চেনটাকে বাড়িয়ে দিতাম, আর একটা কোনো জায়গায় তিন দিয়ে দিতাম, তাহলে তোমার একের তিন দুটো হয়ে যেত। এই কোশ্চেনটাকেই আমরা অন্যভাবে একটু ডিজাইন করি। ধরো এই কোশ্চেনটাতে আমি সেকেন্ডটাকে 3 করে দিলাম, এই সেকেন্ডটাতে আবার 3 করে দিলাম, আর এইটাকে আমি 4 করে দিলাম, আর চারটাকে আমি 2 করে দিলাম। তাহলে এই মুহূর্তে দেখো কোশ্চেনটা কিন্তু তোমার আগের মতন থাকলো না যে একটাই অপশন আছে, একের তিন, আমি মেরে দেবো। তাহলে কি দাঁড়ানো, এখন কিন্তু তোমার কাছে প্রথম অপশনটাই একে তিন। কোন কোন অপশন আছে, অপশন নাম্বার 1 আর অপশন নাম্বার 2। এবার আমি 2 নম্বর দেখবো, 2 নম্বরে কি আছে, আমার 2 কি বহু ভ্রূণ থাকে, একটি বীজে একাধিক ভ্রূণ থাকে। তাহলে 2-এর 2 কোথায় আছে, প্রথম অপশনটাতেই আছে, তাহলে আমার অপশন 1 রাইট। কিন্তু যদি এরকম হতো, এটাকে আরেকটু ভেবে নিই, যে আমি যদি এটা একে এক, এখানে আমার 2 দিলাম, এইটাকে 3 দিলাম, এইটাকে 4 দিলাম, একই কোশ্চেন শুধু অপশন বদলে কত কঠিন করে দেওয়া যায়।
তাহলে তুমি প্রথম কি দেখবে? একের সঙ্গে ম্যাচিং, একের সঙ্গে 3, দুটো ম্যাচিং আছে। এরপর দেখো 2, সেক্ষেত্রেও দুটো ম্যাচিং আছে। দুটো কেন, 3টে ম্যাচিং আছে। আমি 1 2 3, কিন্তু যেহেতু একের সঙ্গে 3 নেই, আমি 3টাকে ভাববোই না। এইবার আমি কিন্তু 1 2 বাদ দিয়েও আমাকে 3টাকে কনসিডার করতে হচ্ছে। কার 3 ঠিক? 3 নম্বর কি? অ্যাপোমেক্সিস, নিষেক ছাড়াই বীজ উৎপাদন। তাহলে এই সময় গিয়ে আমি দেখলাম যে আমার এই অপশনটা ঠিক। এমন হতে পারে আমাকে 4টেও দেখতে হতে পারে, আরো হার্ডার কোশ্চেন বলবে। তাহলে আমরা টেকনিক শিখলাম যে প্রথমটা দেখবো, যদি দেখি যে অপশনে ওই একটাই প্রথম অপশনটা মিলে যাচ্ছে, আর কোনো অপশনে প্রথম অপশন মিলছে না, তাহলে প্রথম সেই অপশনটি আমার, যে কোনো দিকেই হোক। 1 নম্বরটাকে যখন আমি দেখছি যে অনেকগুলো পয়েন্টে 1 নম্বরের মিল আছে, তখন আমি 2 নম্বর পয়েন্টে দেখবো। আবার যদি দেখি 1 2 দুটো পয়েন্টেই অনেকের মিল আছে, তখন আমি 3 নম্বরটা দেখবো। এইভাবে কিন্তু আমরা এগোবো। একটা কোশ্চেনই পরিবর্তন করে করে দেখিয়ে দিলাম যে একটা কোশ্চেনকে ইজি থেকে মিডিয়াম, মিডিয়াম থেকে টাফে কিভাবে কনভার্ট করে দেওয়া যায়। এরপর খুব গুরুত্বপূর্ণ অ্যারো টাইপ কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের লিঙ্গধর উদ্ভিদের গঠনের সঠিক ক্রম লেখো। তুমি শুধু জানলে হবে না যে কিভাবে গঠিত হয়, তোমাকে জানতে হবে কি সিকোয়েন্সে গঠিত হয়। অর্থাৎ আমরা যখন আমাদের সাবজেক্টিভটাকে আমরা একটা দুটো লাইন ভুলে গেলে কিছু যায় আসে না। এক্সামিনার ভাবেন না ছাত্রটা তো জানে, একটা লাইন লিখতে হয়তো ভুলে গেছে। এমসিকিউ থেকে কোনো জায়গা নেই। তুমি যদি কনসেপচুয়ালি পরপর পরপর স্টেপ না মনে রাখতে পারো, বহু কোশ্চেন কিন্তু এইরকম কোশ্চেন এলে কিন্তু সেই কোশ্চেন মিস হয়ে যাবে। তাহলে প্রথম আমাকে কি অপশন দিয়েছে যে ভ্রূণ পোষক কলা আছে, সেখান থেকে রেণু টেট্রার তৈরি হয়েছে, তারপর রেণু মাতৃকোষ তৈরি হয়েছে। প্রথমটাই ভুল। টেট্রারের পর তো রেণু মাতৃকোষ তৈরি হতে পারে না, রেণু মাতৃকোষ থেকে টেট্রার তৈরি হয়, তাহলে আমি আর দেখবো না। পরেরটা টেট্রার, তারপর ভ্রূণ পোষক কলা, তারপর রেণু মাতৃকোষ, আবার ভুল। ভ্রূণ পোষক কলা, রেণু মাতৃকোষ, রেণু টেট্রার, স্ত্রী রেণু, লিঙ্গধর উদ্ভিদ। আবার একটা অপশন, স্ত্রী রেণু মাতৃকোষ, রেণু টেট্রার, স্ত্রী রেণু, ভ্রূণ পোষক কলা, স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ। এবার দাঁড়িয়ে গেল এই 3 এবং 4-এর মধ্যে কনফিউশন, যে ভ্রূণ পোষক কলা আগে হবে, কারণ স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু টেট্রার, স্ত্রী রেণু, স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ আছে। আবার আছে স্ত্রী রেণু মাতৃকোষ থেকেই স্ত্রী রেণু টেট্রার তৈরি হয়, স্ত্রী রেণু টেট্রার থেকেই স্ত্রী রেণু তৈরি হয়, তারপর ভ্রূণ পোষক কলা, তার আগে ভ্রূণ পোষক কলা। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, যে আমরা কোনটা করব? যদি আমরা করি যে স্ত্রী রেণুর পর ভ্রূণ পোষক কলা, তাহলে সেটি ভুল। কারণ কি, স্ত্রী রেণু থেকে যদি আমরা একটু ভাবি, স্ত্রী রেণু থেকে কি তৈরি হয়, স্ত্রী রেণু থেকেই আমাদের জার্মিনেশন করে বা অঙ্কুরিত হয়ে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ তৈরি হয়, অর্থাৎ সে সময় ভ্রূণস্থলী তৈরি হয়। আর ভ্রূণ পোষক কলা থেকে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয়। এই ছোট্ট ডিফারেন্স জায়গা মনে রাখতে হবে। এখানে ভিডিও ভিডিও হচ্ছে। পরের, ডায়োসিয়াস ফুলের ক্ষেত্রে নিম্নের কোন দুটি পদ্ধতি অনুপস্থিত? ডায়োসিয়াস ফুল, মনোসিয়াস ফুল, সহবাসী ভিন্নবাসী উদ্ভিদ পড়েছিলাম। কোশ্চেনটা তখন নেগেটিভ টাইপ কোশ্চেন, ভালো করে কোশ্চেন পড়তে হবে, বারবার বলছি। এখানে বলেনি কিন্তু উপস্থিত, বলেছে নিম্নের কোন পদ্ধতি অনুপস্থিত। ভিন্নবাসী উদ্ভিদের ক্ষেত্রে কখনো অটোগামী হতে পারে? হতে পারে না। তাহলে অপশন 1 আর 2 এই দুটোর মধ্যে কিছু একটা হবে, বাকি দুটো অপশন তো আমি আর ধরবই না। এইভাবে টাইম বাঁচাতে হয় কম্পিটিটিভ এক্সামে। কিন্তু এখানে রয়ে গেল অটোগামী, জেনোগামী, অটোগামী গেটোনোগামী। তাহলে দুটো ফুল, দুটো আলাদা উদ্ভিদে আছে, তো তাদের জেনোগামী তো তাদের হতেই পারে, জেনোগামী তো হবেই। কি সম্ভব না? গেটোনোগামী সম্ভব না, কারণ তাহলে তো একই উদ্ভিদের দুটো ফুল হতে হবে। তাহলে আনসার কি হবে? অটোগামী এবং গেটোনোগামী সম্ভব নয়। ভালো করে দেখো, ওপরের অপশনে কিন্তু একটা পার্ট ঠিক, অটোগামী তো সম্ভব নয়, কিন্তু সেকেন্ড পার্টটা ভুল। So you have to answer, most appropriate answer will be the answer.
যে আনসারটা সব থেকে ঠিক সেইটাই আমাদের উত্তর। এরকম নেগেটিভ টাইপ কোশ্চেন কিন্তু থাকতে পারে, তুমি কিন্তু এই অনুপস্থিত থেকে উপস্থিত পড়লে তাহলেই কিন্তু আনসার করতে গেলে অসুবিধায় পড়ে যাবে। এবার যখন প্লয়েডি পড়েছিলাম তখন বলেছিলাম যে প্রত্যেকের প্লয়েডি জানা খুব জরুরি। অত্যন্ত ভালো একটি কোশ্চেন। বলা হচ্ছে একটি গুপ্তবিজি উদ্ভিদ আছে, তার পুরুষ উদ্ভিদের রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 26, আর স্ত্রী উদ্ভিদের কাণ্ডে কোষের ক্রোমোজোম সংখ্যা 24। এবার ওই দুটো উদ্ভিদের মধ্যে সংকরায়ন করা হলো, বলতে পারি বলো ভ্রূণের আর শস্যের ক্রোমোজোম সংখ্যা কত। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম আমরা যেটা করব, যে যে শব্দগুলো আমি পাচ্ছি প্লান্ট রিলেটেড, সেই তার প্লয়েডিগুলো আগে ভাববো, আর অন্য কথা ভাববো না। তাহলে আমি এখানে কি কি পেয়েছি? পুরুষ উদ্ভিদের রেণু মাতৃকোষ, সেটা কি 12, ভেরি গুড, আর কিছু ভাববো না। উদ্ভিদের কাণ্ডের কোষ, যে কোনো দেহকোষ 12 ডিপ্লয়েড, ভেরি গুড। ভ্রূণ জাইগোট থেকে তৈরি হয়, ডিপ্লয়েড আমরা জানি 12। শস্য গুপ্তবীজী উদ্ভিদ বলেছে বলে 3N। তাহলে আমরা চারটে জিনিস পেলাম, রেণু মাতৃকোষ 12, উদ্ভিদের কাণ্ডের কোষ 12, ভ্রূণ 12, শস্যের ক্রোমোজোম 3N। মজার কথা, যদি 2N ইকুয়ালস টু, দেখো যে কোনো রেণু মাতৃকোষ ডিপ্লয়েড, এবার কাণ্ডের কোষ ডিপ্লয়েড, আমরা ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা 24 বলেছি, তাহলে আমি বলতে পারি 2N ইকুয়ালস টু 24, তাহলে n ইকুয়ালস টু 12। বোঝা গেল? তাহলে ভ্রূণ যদি ডিপ্লয়েড হয় তাহলে ভ্রূণের ক্রোমোজোম কত হবে? 24। তাহলে 24 কটা আছে? তিনটে অপশনে আছে, যেটা আমি আগের বার তোমাদের বোঝাবার চেষ্টা করছিলাম, 1, 2, 3, তিনটেরই ভ্রূণ 24। অপশন 3টা হবে না, ডিসকার্ড হয়ে গেল, রয়ে গেল তিনটে। তাহলে এবার আমাকে জানতে হবে শস্যের ক্রোমোজোম সংখ্যা। কোথাও শুক্রাণু আর ডিম্বাণুর কিন্তু আমাকে বলে দেয়নি ক্রোমোজোম সংখ্যা কত, কিন্তু আমরা জানি যদি ডিপ্লয়েড 2N ইকুয়ালস টু 24 হয়, তাহলে হ্যাপ্লয়েড ইকুয়ালস টু কত হবে? n ইকুয়ালস টু 12। আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু দুটোই হ্যাপ্লয়েড, আর শস্য ট্রিপ্লয়েড। আমি যদি হ্যাপ্লয়েড বের করে দিতে পারি যে 2N ইকুয়ালস টু 24, তাহলে n ইকুয়ালস টু কত? 12। তাহলে 3N ইকুয়ালস টু 12 ইন্টু 3, 36। শস্য তো ট্রিপ্লয়েড আমি জানি, কারণ গুপ্তবীজী উদ্ভিদের শস্য। তাহলে গুপ্তবীজী উদ্ভিদের শস্য এখানে কত হবে? 36। ভ্রূণ ডিপ্লয়েড ছিল বলে 24। তাহলে উত্তর কি? এর উত্তর হচ্ছে অপশন ডি, 24 and 36। মাল্টিপল কোশ্চেন মার্চ করা আছে, এগুলো মার্জিন টাইপ কোশ্চেন। তো আমরা এই ধরনের কোশ্চেন যখনই পাবো, আমরা প্রথমে কিছুই দেখবো না, দেখবো যে যে উদ্ভিদ রিলেটেড কোশ্চেন আমরা কোষগুলো বা ওর স্ট্রাকচার পাচ্ছি, তার স্টেট কি, তার ক্রোমোজোমী উপাদান কি। রেণু মাতৃকোষ কি? 12। কাণ্ডের কোষ কি? যে কোনো দেহকোষ 12 হয়, কাণ্ডের কোষ 12। ভ্রূণ কি? 12। তাহলে 12 কোষ 24 বলে দিচ্ছি, তাহলে ভ্রূণ 24 হবে। এবার অপশন খুঁজতে গিয়ে দেখুন তিনটে অপশনে 24 আছে, একটা বাদ চলে গেল। নেক্সট কি বলছি? শস্যের ক্রোমোজোম, শস্য কত? 3N। তাহলে আমি 2N ইকুয়ালস টু যদি 24 হয়, n ইকুয়ালস টু 12, 3N ইকুয়ালস টু 3 ইন্টু 12 ইকুয়ালস টু 36। খুব ইজি, যেভাবে বলছি সেইভাবে চিন্তনটাকে তৈরি করতে হবে। কিন্তু তুমি যদি প্রথমেই আমি 3Nটাকে খুঁজবো ভাবো, তাহলে 3Nটা আমি আসবো কিভাবে? আমাকে সবসময় ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসতে হবে, এসে ট্রিপ্লয়েডে যাবো বা হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যাবো। তোমাকে এই কোশ্চেনটা বলতে পারতো, এই সেম কোশ্চেনটা দিয়ে এর শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা বলো, সেই ক্ষেত্রে আমরা কি জানতাম? শুক্রাণু হ্যাপ্লয়েড। তাহলে যদি কাণ্ডের কোষ ডিপ্লয়েড হয়, 2N ইকুয়ালস টু 24 হয়, তাহলে n ইকুয়ালস টু 12। তাহলে শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12 হবে। ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12 হবে, কারণ এগুলো হ্যাপ্লয়েড। সাইনাইটিসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 12 হবে, হ্যাপ্লয়েড। অ্যান্টিবডি কোষের কত হবে? হ্যাপ্লয়েড, 12।
পোলার নিউক্লিয়াসের কত হবে? হ্যাপ্লয়েড 12। সো এই একটা কোশ্চেন থেকে অজস্র টাইপের কোশ্চেন করা যায়, কনসেপ্ট থাকলেই সেই কোশ্চেন করা যাবে, যার জন্য ওরা প্রত্যেকটা প্লয়েডই ধরে পড়াশোনা করেছে। এবার দেখো স্ট্রেট কোশ্চেন, ভুট্টার বীজপত্রকে কি বলা হয়? জানলে লিখতে পারবে, না জানলে লিখতে পারবে না। আমরা পড়েছি, স্কুটেলাম, আনসার তাই। অপরিণত নারকেলের জলকে কি বলা হয়? আমরা পড়েছি, মুক্ত নিউক্লিয়াস শস্য। পড়ার সময় এই কথাটাও বলেছিলাম যে যদি বলা হয় নারকেলে আমরা কি ধরনের শস্য পাই, সেক্ষেত্রে দুটি হবে, জলটা হচ্ছে মুক্ত নিউক্লিয়াস শস্য, আর সাদা শাঁসটা হচ্ছে কোষীয় শস্য। যা ভিডিওতে বলা হয়েছে, যেভাবে পড়ানো হয়েছে, প্রথম ভিডিও আমাদের কাউন্সিলের তরফ থেকে বায়োলজির আপলোড হচ্ছে, কিছু শব্দ জন্য ত্রুটি থাকতে পারে, কিন্তু তোমরা যদি মন দিয়ে স্লাইডগুলো পড়ো, লিখে নাও, আমি আশা করছি যে কোনো কঠিন প্রশ্ন তোমরা উত্তর দিতে পারবে। আর অধিক ভাববে না যে প্রচুর কঠিন কোশ্চেন, আমি নিট পরীক্ষা দেবো শুধু কঠিন প্র্যাকটিস করবো না, সব রকম কোশ্চেন আছে। এবং কঠিন মানে কি? কঠিন মানে হচ্ছে কিছু সহজ জিনিসের সামেশন। তুমি কোনো একটা সহজ কনসেপ্ট জানো না, তার ফল হচ্ছে তুমি একটা কঠিন কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো না। কঠিন কোশ্চেন মানে আর কিছু না, আমি যে কোশ্চেনগুলো দেখালাম, যে কোশ্চেনগুলোকে অ্যানালজিক্যাল টাইপ করে দেওয়া হবে, কোশ্চেনগুলোকে মার্চ করে দেওয়া হবে, কোশ্চেনগুলোকে টেবিল ফরম্যাট করে দেওয়া হবে, যে তুমি একাধিক কনসেপ্টকে জুড়তে পারছো। একাধিক সহজ কনসেপ্টকে জুড়তে পারলেই তুমি কঠিন কোশ্চেনের উত্তর দিতে পারবে। নেক্সট কোশ্চেন, গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বক নিম্ন বিকল্পের মধ্যে কার সঙ্গে সমতুল্য? ভালো করে দেখবে, ডিম্বক বলা হয়েছে, কিন্তু আমি কিন্তু কার্পেল বলিনি বা স্ট্যামেন বলিনি। ডিম্বক কিন্তু ইন্টিগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়াম, অর্থাৎ এইগুলো আমরা কিন্তু সরাসরি পড়েছি। এগুলো একদম স্ট্রেট টাইপ কোশ্চেন, আবার একটু অন্য ধরনের কোশ্চেন। কতগুলো নাম দিয়ে দেওয়া হয়েছে, নিউসেলাস, শস্য, পোলার নিউক্লিয়াস, মেগাস্পোর, মাতৃকোষ, স্টিগামেটোবাইডে, প্লয়েডিস্তর হলো যথাক্রমে। আবার বলছি, এই ধরনের একটা আগেও দেখিয়েছি, যেহেতু এইগুলো বেশিরভাগ ছাত্রছাত্রীদের ভুল হয়, আর একটু একটা স্লাইড দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে প্লয়েড স্তর যেভাবে কোশ্চেনে বলা হয়েছে সেইভাবে দিতে হবে। আমার ইচ্ছা অনুযায়ী আমি বললাম হবে না। আচ্ছা, আমি ভুলে যাই আনসার কি আছে। আগে আমি কি বলেছি, আমরা নিজেরা আগে দেখে নেবো উদ্ভিদের যা যা পয়েন্ট পাবো তার প্লয়েড স্তর কি আছে। নিউসেলাস কি 2n, শস্য 3n, পোলার নিউক্লিয়াস হ্যাপ্লয়েড n, মেগাস্পোর হ্যাপ্লয়েড n, সরি মেগাস্পোর মাতৃকোষ দেখা যায় ডিপ্লয়েড 2n, স্ত্রী গ্যামেটোফাইট হ্যাপ্লয়েড n। তাহলে আমি খুঁজি প্রথম নিউসেলাস 2n, 2n কোথায় আছে? 2, 3, 4 তিনটে অপশনে আছে, তারপরেরটা আছে 3 শস্য 3n। দেখি তাহলে 2, 3n এর মধ্যে সেকেন্ড 3n কার আছে? দেখো 2 আর 4 এর মধ্যে 3n আছে, তাহলে আমার 1 আর 2, 1 আর 3 এমনি বাদ। তারপরেরটা কি আছে? পোলার নিউক্লিয়াস n। দেখো 2 তে 3 নম্বর n নেই, কিন্তু 4 এ 3 নম্বর n আছে, তাহলে আমার আনসার হচ্ছে 4। খুব কুইক জাজমেন্ট, আমি কিন্তু পরের 2n আর n এ গেলামই না। কম্পিটিটিভ এক্সামে কিন্তু এইভাবে জাজ করতে হয়, তোমাকে প্রচুর কোশ্চেন আনসার করতে হবে। তুমি যদি মানে আমাকে কিন্তু র্যাপিড রিডিং স্কিল যেমন তৈরি করতে হবে, সেরকম ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে হবে, যে আমি কত তাড়াতাড়ি কোশ্চেনের আনসারটাকে পিক করতে পারি। এখানে তো আমার পরের দুটো বলার কোনো দরকার নেই, কারণ আমি দেখছি অপশন 2 আর 4 এর মধ্যে থার্ড পজিশনে এসে, অর্থাৎ পোলার নিউক্লিয়াসের কাছে এসেই চেঞ্জ হয়ে গেছে, যে ও 2 তে লেখা আছে 2n, 3 তে লেখা আছে n, আমি জানি পোলার নিউক্লিয়াস n, তো কোশ্চেন 2 হওয়ার কোনো জায়গা নেই, আর 1 আর 3 তো আগেই ডিসকাস, তাহলে আমার আনসার হচ্ছে 4। আজকে লাস্ট একটা কোশ্চেন আমরা আলোচনা করব। এই ধরনের কোশ্চেন তোমাদের কাছে দিয়ে দেওয়া যেতে পারে, এ বি সি ডি ই করে অনেকগুলো স্টেটমেন্ট লিখে দিল। দেখো, কঠিন কোশ্চেন মানে এই যে অ্যানালজিক্যাল টাইপ কোশ্চেন, অনেকগুলো কনসেপ্ট জুড়ে দিল, এবার তুমি সেই কনসেপ্টে অনুযায়ী উত্তর দিতে পারছো কি? এইগুলোই টাফ কোশ্চেন, প্রত্যেকটাই জানো। বলছে যে এখানে একটা টাইপিং মিস্টেক আছে, আমি একটু স্লাইডটা ছোট করে দিই, কারণ স্লাইডটা দেখা যাচ্ছে না, আমি একটু ছোট করে দিলে তোমরাও দেখতে পাবে। স্লাইডটাতে একটু আমরা ছোট করব। আর এখানে একটা টার্ম আমরা অ্যাড করব,
বলছে ভ্যালিসনারিয়ার ফুল রঙিন এবং মধু উৎপন্ন করে, এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, শালুক ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে না। মজার কথা দেখো, প্রথম দুটো পয়েন্টের মধ্যে খেলাটা দেখো। প্রথমটা পজিটিভ পয়েন্ট, সেকেন্ডে নেগেটিভ পয়েন্ট। মেন্টাল প্রিপারেশন কিন্তু ওইভাবে নিতে হবে। একই জিনিসের মধ্যে পজিটিভ নেগেটিভ করে ঘুরিয়ে দেবে। তারপরে জলের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণকারী বেশিরভাগ প্রজাতির পরাগরেণু জল প্রতিরোধী। দেখো স্টেটমেন্টটা পজিটিভ, কিন্তু নিজের মধ্যে বিরোধ আছে। জলের মাধ্যমে পরাগ সংযোগ ঘটছে, কিন্তু পরাগরেণুগুলি জল প্রতিরোধী, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট। কিছু কিছু জলজ উদ্ভিদের পরাগরেণু লম্বাটে এবং ফিতাকৃতি হয়, এটার মধ্যে কিছুটা নর্মাল স্টেটমেন্ট। কিছু কিছু জলজ উদ্ভিদে পরাগরেণু নিষ্ক্রিয়ভাবে জলের অভ্যন্তরে অথবা জলের মাধ্যমে বাহিত হয়। এটা আমরা আমরা পড়েছিলাম যে পরাগরেণু কিভাবে জলের উপরিতল দিয়ে পরাগ সংযোগ করতে পারে বা অভ্যন্তরেও পরাগ সংযোগ করতে পারে, এই কনসেপ্ট আমরা পড়েছিলাম। তাহলে এইখানে তোমাকে 5টা বিবৃতি দিয়েছে। এখন এই 5টি বিবৃতির মধ্যে কোন বিবৃতিটি সঠিক সেটাকে শনাক্ত করতে বলেছে। ন্যাচারালি এখানে একটা বিবৃতি তো সঠিক না, একাধিক বিবৃতি সঠিক হতে পারে। 5টাই ঠিক হতে পারে, একটা ঠিক হতে পারে, 4টে ঠিক, অনেক কিছু হতে পারে। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এই ধরনের কোশ্চেনে কি হচ্ছে, তোমাকে কিন্তু 5টা কোশ্চেনের কনসেপ্ট জানতে হচ্ছে, তবে গিয়ে তুমি কিন্তু কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারছো। আর 5টাই কিন্তু সোজা জিনিস। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে ইটস অ্যান সামেশন অফ সাম সিম্পলার থিং। একটা টাফ কোশ্চেন মানে কিছু সামেশন অফ সিম্পলার কোশ্চেনের সাম হচ্ছে টাফ কোশ্চেন। এবার তুমি যদি না জানো, দেখো পড়েছো ভ্যালিসনেরিয়া পড়েছি আমরা, ফুল রঙিন মধু উৎপন্ন করে। ভ্যালিসনেরিয়াতে নেকটার হয় না, যার নেকটার হয় না সে মধু কি করে উৎপন্ন করবে? প্রথমটা ভুল। এরপরে কোথায় বলছে শালুক ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে না। জলের সঙ্গে শালুক ফুলের পরাগযোগ আমরা কোনো সম্পর্ক পাইনি, কারণ এটা পতঙ্গ পরাগী ফুল। তার এক্সাম্পল পড়েছো শালুক ফুল, ঠিক দেখো তুমি পড়েছো সব পতঙ্গ পরাগী ফুলের এক্সাম্পল শালুক ফুল, কিন্তু কোশ্চেনটা কি দিল? পতঙ্গ পরাগীর নামটাই জানি না, বলছে শালুক ফুলের পরাগযোগ জলের মাধ্যমে ঘটে না। সত্যি তো, পতঙ্গের মাধ্যমে ঘটে, এইভাবে ভাবতে হবে। তারপরে জলের মাধ্যমে পরাগযোগ সম্পূর্ণকারী বেশিরভাগ প্রজাতির পরাগরেণু জল প্রতিরোধী, ওয়াটার রেজিস্ট্যান্ট। যদি পরাগরেণু জলে থেকে যায় তো পচে যাবে, খুব স্বাভাবিক বুদ্ধিতে তুমি ভাববে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। কিছু কিছু জলজ উদ্ভিদের পরাগরেণু লম্বাটে এবং ফিতাকৃতি। দেখো কিছু কিছু টার্মটা আছে অবশ্যই, কিন্তু যদি বলতো বেশিরভাগ বা সকল, তখন কিন্তু এটা ভুল হতো। তাহলে কিছু কিছু দেওয়ার জন্য এটা ঠিক, এটাই সকল লিখে দেওয়ার জন্য ভুল। এই অপশনই চেঞ্জ হয়ে যাবে, আমি কিছু কিছু টাকা চেঞ্জ করে দিই। সুতরাং খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে। ঠিক পরের কোশ্চেনটাও দেখো, কিছু কিছু জলজ উদ্ভিদের পরাগরেণু নিষ্ক্রিয়ভাবে জলের অভ্যন্তরে বা জলের মাধ্যমে বাহিত হয়। এই কিছু কিছুটাকে সকল করে দিলে কিন্তু ভুল। সুতরাং শব্দ পড়া, এমসিকিউ আইডেন্টিফাই করার মেন জায়গা হচ্ছে আমি কিভাবে কোশ্চেন এবং অপশন পড়ছি। যে খুব ভালো কোশ্চেন পড়তে পারে বা অপশন পড়তে পারে, তার ক্ষেত্রে এমসিকিউ ঠিক করার সম্ভাবনা 99% হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি হলো, আমরা দেখলাম ভ্যালিসনেরিয়া নেকটার নেই, ফলে মধু তৈরি করছে না, আর বাকি 4টে অপশনই ঠিক। তাহলে আমাদের অপশন কি হবে? কেবল বি, সি, ডি, ই, এই 4টে অপশন আমাদের কারেক্ট। চারটে অপশন আমাদের কারেক্ট। তাহলে আমরা এখানে বিভিন্ন টাইপের যে টাইপের আমাদের কোশ্চেন আসতে পারে, এক্সেপ্ট কেস স্টাডি। আমি বললাম কেস স্টাডি আমরা পরে যখন নেক্সট চ্যাপ্টারে ভিডিও আপলোড করবো, সেখানে আমরা কেস স্টাডি নিয়ে কোশ্চেন আনসার সেশনের ডিটেলস আলোচনা করব। এইখানে আমরা বাকি যত ধরনের টাইপের কোশ্চেন হতে পারে, মেজরিটি টাইপ কোশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি। কিভাবে কোশ্চেন অ্যানালিসিস করবো সেটিও আলোচনা করে নিয়েছি। আশা করছি প্রত্যেক স্টুডেন্টের উপকার হবে। এমসিকিউ গুলোর ভিডিও দেখার আগে বা সলভ করার আগে তোমাদের আমার কাছে অনুরোধ,
যে স্লাইডগুলো, ভিডিওগুলো, যে আগের যে তিনটি ভিডিও 4টি ভিডিও আমাদের করা, সেই ভিডিওগুলো খুব ভালো করে তোমরা দেখো, পড়ো, লেখো। লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ ডায়াগ্রাম বইতে আছে, বই থেকে ডায়াগ্রামগুলো পাশে দরকার হলে জেরক্স করে মানে আটকে নেবে নিজের ফেয়ার খাতায়, এবং বারংবার করবে। যে শব্দগুলো তোমার মনে হবে যে ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে, তার সম্বন্ধে ছোট এক্সপ্লেনেশন লিখে রাখবে, এবং তারপরে আসবে এমসিকিউ গুলো নিজে ট্রাই করবে। একটা করে এমসিকিউ নেবে, ট্রাই করবে, তারপরে এই স্লাইডগুলো দেখবে, এক্সপ্লেনেশন দেখবে। আশা করছি তোমাদের সকলের উপকার হবে। সকলে খুব ভালো করে সেমিস্টার 3 পরীক্ষা দাও, যেভাবে বললাম অ্যানালিসিস করার চেষ্টা করো। তোমরা যদি উপকৃত হও, তবেই আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মোটো, আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি, সেটা আমাদের সাধিত হবে। আমাদের বাংলার সকল বাচ্চারা, সকল ছাত্রছাত্রীরা যারা সায়েন্স নিয়ে পড়ছো, তোমাদের যাতে সকলের উপকার হয় সেই ভেবে এই আয়োজন। তোমরা উপকৃত হলে আমাদের চেষ্টা সফল হবে। সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম চ্যাপ্টারের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই চ্যাপ্টারের যাবতীয় অধ্যয়ন আমরা এখানে সমাপ্ত করছি। আবার পরে কোনো এক ভিডিওতে দেখা হবে। নমস্কার।